কাশিকে আজ বেশ হাসি খুশি লাগছে। ঘরটার প্রতিটা কোণ তার ছোঁয়ায় বদলে গেছে। আজ কাশি নিজ হাতে সব সাজিয়েছে। নিজ নিজ উপার্জনে লাল আর সাদা লাপসে বেলুনগুলো ঘরের ছাদে ভাসছে। কিছু বেলুন মেঝেতেও ছড়ানো। আশেপাশে বিভিন্ন ক্যান্ডেলস আর দেয়ালে হ্যাপি অ্যানিভার্সারি লেখা ব্যানার টানানো। বিছানাটা এবং মেঝে সাজানোর জন্য গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়ে বিছানায় পাপড়ি দিয়ে হার্ট শেপ বানানো। এর উপর ছোট্ট ছোট্ট কুশন এবং টেডি রাখা। সাজানো টেবিলের উপর রাখা ছোট্ট কেকটা সাধারণত লাল সেপ চকলেট কেক, তবু আজ সবচেয়ে বিশেষ এই কারণ আজ তাদের সেপ্ট অ্যানিভার্সারি। তবে এই উদযাপন প্রথমের মতো কায়রা বেশ সাহস করে কিছুই করেনি কাশির পছন্দ না বলে। কিন্তু আজ কাশি নিজে থেকে এত কিছু করেছে তার বিবাহ বার্ষিক এবং কায়রাবকে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিতে। আজ বহুদিন পর কাশি ঠোঁটে লেগে আছে ভীষণ আপন হাসি। অনেকদিন পর ও হাসলো বোধ হয়। সে মনে মনে ভাবছে কায়রাব এতদিন এত কিছু দেখে বাবা হওয়ার কথা শুনে কেমন রিয়াকশন দেবে। নিশ্চয়ই খুব খুশি হবে। এছাড়া আজ তো কায়সি নিজের ভালোবাসার কথা বলবে। এত চমক একসাথে পাবে কায়রা ভেবেই খানিকটা হাসলো সে। ওইদিকে সোফার উপর বসে কায়ান নিজের মতন খেলায় ব্যস্ত। ছোট্ট দুটো হাতে বেলুন মুখে চেপে ধরে ফোলানোর প্রাণপণ চেষ্টা, কিন্তু আবারও ফলাফল ব্যর্থ। এই বেলুনও ফেটে গেল। এই নিয়ে 3টি বেলুন ফোলানো তবু কায়েন থামছে না, গিয়ে বরং খিলখিল করে হেসে হাততালি দিয়ে বলল, মা বেলুন পেলো তো। কাশি কাজের ফাঁকে পেছনে ফিরে তাকিয়ে হাসলো, হালকা চোখে রঙিয়ে বলল, ফাটবেই তো, তুমি এত বেশি ফোলাচ্ছ কেন? কায়ান মায়ের বকুনিতে একটু বিচলিত হয়নি। তার চোখে এখনো খেলা করছে দুষ্টুমি। বলল, আরেকটা বেলুন দাও। কাশি এবার একটু গম্ভীর সুরে মাথা নাড়ালো, না আর না, তোমার খেলার জন্য আলাদা করে রেখেছি আমি, পরে দেব। ছোট্ট মুখটা একটু গম্ভীর হলো বটে, কিন্তু সেটা স্থায়ী হলো না। সোফা থেকে নেমে টলটল পায়ে টেবিলে রাখা কেকের দিকে এগিয়ে গেল সে। গোল গোল চোখ দুটো বিস্ময়ে ভরে উঠলো। জিজ্ঞেস করলো, আজকে কি আমার জন্মদিন? কেক এনেছো কেন? কাশির হাতের কাজ প্রায় শেষ। সে মৃদু হেসে কায়ানকে কোলে তুলে নিল। বলল, আজ তোমার জন্মদিন না বাবা, ওইটা আসতে এখনো দেরি আছে। আজ একটা স্পেশাল দিন। তোমার মা বাবা যাকে সারাদিন অনেক জ্বালিয়েছো, এখন খেয়ে দিয়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমো দেবে। কায়ান হয়তো পুরোটা বুঝলো না, তবু মায়ের কাঁধে মাথা রেখে আবারও ফিচ করে হেসে উঠল। ঘুম তখন ধীরে ধীরে তার চোখের পাপড়িতে ভিড় করছে। ছোট্ট হাত দিয়ে চোখ দুলতে দুলতে একটা বড় হাই তুলল সে। মাথাটা আলতো করে কাশির কাঁধে হেলে পড়লো। কাশি নিঃশব্দে ছেলের কপালে চুমু খেয়ে ফিস করে বলল, আজ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বাচ্চা, তোমার বাবাকে চমক দিতে হবে। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে গাঢ় হচ্ছে। আকাশে শেষ রোদের রংটা মিশে যাচ্ছে শহরের ধূসরতায়। ঠিক সেই সময়ে কায়রা বাড়ির দরজা ঠেলে ভেতরে ঢুকে। দরজায় চৌকাঠ পেরোতেই তার কণ্ঠে ভেসে ওঠে পরিচিত ডাক, কায়েসি কায়েসি। উপরতলা থেকে হালকা ব্যস্ত গলায় জবাব আসে, শুনেছি, ওয়েট, ওইখানেই আসবেন না আর 10 মিনিট। কারব গায়ে শালটা খুলে পাশে রেখে মৃদু হাসলো। হঠাৎ হালকা সুর, কি করছো বলো তো, কিসের এত তোড়জোড়? কায়েসি তখন ঘরের ভেতরে যেতে যেতে বলে, আরেকটু সবুর করুন। কায়রা হাসলো খানিক, এরপর আর উত্তর আসে না, শুধু পায়ের শব্দ মিলিয়ে যায় ঘরের ভেতরে। কায়রা আর কিছু না বলে এগিয়ে গিয়ে জগ থেকে পানি ঢেলে এক নিঃশ্বাসে খেয়ে নেয়। শরীরটা হালকা হতেই বসার উদ্দেশ্যে সোফায় গিয়ে পা বাড়ায়, কিন্তু হঠাৎ পায়ের সাথে ধাক্কা লাগে একটা লোহার বাক্সে। ধাতব শব্দে বাক্সটা উল্টে পড়ে যায় আর ছড়িয়ে পড়ে ভেতরে সবকিছু। মেঝেতে ভিউন্ড এলাস্টিক সুতো, প্যান্ডেড, ট্রেস, ফ্লাস্ক, কাঁচি, গ্লু, মুক্তা, এইসব সাজসজ্জার সরঞ্জাম ছড়িয়ে পড়ে। সব থেকে বুঝলো এসব কাশি বিজনেসের সামগ্রী। আশেপাশে তাকিয়ে কায়রা ব্যাপার ডাকলো, চাচা, এসব জিনিস ড্রয়িং রুমে না রেখে এখানে ছড়িয়ে রেখেছেন কেন? কাশির জিনিস না এগুলো? তখন মালি চাচা গাড়ি পরিষ্কার করছিলেন। কায়রাবের গলা পেয়ে জবাব দেয়, হ্যাঁ বাবা, বৌমার জিনিসপত্র ওগুলো। বৌমা বললো আজকেই তার বাড়ি থেকে এনে দিতে, আমি এক্ষুনি গাড়ি পরিষ্কার করে আইতেছি।
কায়রাব আর কিছু বলে না, চুপচাপ সোফায় বসে পড়ে আরাম করে। কিন্তু হঠাৎ তার চোখ আটকে যায় একটা রঙিন ডায়েরি আর কিছু ছবির ওপর। ছবিগুলো সব খুলে নেয় কায়রাব আর দেখতে থাকে কাশিকে। বিয়ের আগের ছবি এসব, কোথাও নদীর ধারে, কোথাও খোলা আকাশের নিচে। প্রতিটি ছবিতে হাসছে মেয়েটা। তখন মেয়েটার বয়স 18 ছিল, স্নিগ্ধ স্বচ্ছ মুখভঙ্গি তার। এরপর কায়রাব সময় কাটাতে ডায়েরিতে তুলে নেয়। ডায়েরির পাতা উল্টে দেখলো পাতার পর পাতা জুড়ে কিছু ছন্দ লেখা, তাও যেমন তেমন ছন্দ নয়, কাব্যিক প্রেমময় ছন্দ। এগুলো অনেক পুরনো, বোঝা গেল 2020 সালের কাছাকাছি। কারণ কায়েসি প্রতিটি লেখা নিজের নাম সহ তারিখ সাল উল্লেখ করে দিয়েছে। ওপরে আবার নিজের ছবি দিয়ে রেখেছে, ছবির নিচে বিভিন্ন ছন্দ লেখা। বইয়ের পুরোনো ছবিগুলো দেখে হঠাৎ কৌতূহল বাড়ে কায়রাবের। তাই সে কায়েসির ছবিগুলো দেখতে দেখতে মন ভরায় দিয়ে তার চোখ, তার লেখা বিভিন্ন ছন্দ উৎসুক কায়রাব পড়তে থাকে। ঠোঁটে হাসি ফোটে কায়রাবের। বাচ্চা মেয়ে ছিল তখন কায়েসি, কিছু বাক্য পড়ে হাসিও পেয়েছে কায়রাবের। এরপর একটি পাতা উল্টাতেই দেখলো কাবির আর কাশির হাসি মুখের ছবি। ভ্রু কুঁচকালো কায়রাবের। যদিও ছবিগুলো ঘনিষ্ঠ নয়, স্বাভাবিক ছবি, কিন্তু কায়রাব অদ্ভুত লাগলো। বিস্ময় হয়ে তাকালো কায়রাব। মনে মনে ভাবলো, তাহলে কি ওরা পূর্ব পরিচিত ছিল? ভাবনা সরিয়ে নিমিষেই চোখ বড় বড় হয়ে যায় নিজের লেখাগুলো দেখে। কায়রাবের হাত কেঁপে ওঠে সামান্য। নিচে স্পষ্ট লেখা ভালোবাসার কথা, এছাড়া লাভ সেফের ভেতর কাবির আর কাশির নাম। শ্বাস আটকে গেল তার। আরো পাতা উল্টাতে গিয়ে দেখে প্রত্যেকটাতে কাবিরের কায়েসির ছবি এবং নিচে ভালোবাসার স্বীকারোক্তি কাব্যিক ছন্দ লেখা। আকস্মাৎ কায়রাব ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিল অত্যাধিক রাগে। কায়রাব জানতো কায়েসির প্রেমিক আছে, কিন্তু সেই প্রেমিককে তা চিকুটি কুষ্টি বের করার প্রয়োজন বোধ করেনি কায়রাব। কিন্তু এবার আর বুঝতে বাকি নেই সে প্রেমিককে। ক্রমাগত অস্থির ভঙ্গিতে মাথায় চুল ঘামছে, উপর থেকে শ্বাস টানলো কায়রাব। চোখ রক্তবর্ণ ধারণ করছে, নিমেষে শ্বাস ভারী হয়ে যায়। ঠিক তখন উচ্ছ্বসিত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে কাশি। উজ্জ্বল মুখে আনন্দ ভরা কণ্ঠে সে কায়রাবের হাত ধরে টেনে বলে, এবার চলুন, সব রেডি। কায়েসি ঘুরে কায়রাবকে টেনে নিয়ে যেতে গেলে কায়রাব স্থির হয়ে রইল। কায়েসি বুঝলো কায়রাব তার স্থান থেকে নড়াতেও পারেনি সে। পেছন ফিরে অবাক কণ্ঠে কায়েসি বলল, আরে এভাবে স্ট্যাচু হয়ে আছেন কেন? চলুন না উপরে, এত কষ্ট করে সাজালাম। কায়রাব অমিনিশ কায়েসির দিকে তাকিয়ে রয়েছে, তবে সে দৃষ্টি আজ ভালোবাসা নয়, ক্ষোভের। কায়েসি এবার খেয়াল করে কায়রাবের চোখ রক্তাক্ত, মুখভঙ্গি একদম ঠান্ডা। তার চোখে কোনো অনুভূতি দেখতে পাচ্ছে না কায়েসি। হঠাৎ কায়রাব অতি ঠান্ডা কণ্ঠে বলল, এমনটা কেন হলো কায়েসি? কায়েসির বুক ধক করে ওঠে। ভাবলো রাজনৈতিক কোনো ঝামেলা হয়েছে বোধহয়। তাই কায়েসি আতঙ্ক গলায় জিজ্ঞেস করে, মানে কি হয়েছে? পার্টি অফিসে কোনো ঝামেলা হয়েছে? এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করছেন? খারাপ এবার রেখে কায়েসি দুই হাত শক্ত করে চেপে ধরল সব শক্তি দিয়ে। কায়েসি স্তম্ভিত হয়ে গেল। পর মুহূর্তে অনুভব করলো দুই হাতে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। কায়েসি মৃদু আর্তনাদ করে অস্ফুট ভাবে বলল, আহ লাগছে আমার। ধৈর্য হারিয়ে কায়রাব উচ্চ স্বরে গর্জে উঠে বলল, অভিনয় করছো আমার সাথে? এতদিন মিথ্যে বলে এসেছো। কাশি কিছু বুঝলো না। ওর ধ্যান এখন সে যে ও ব্যথা পাচ্ছে দুই হাতে। ব্যথায় কাশি মুখ বিবর্ণ হয়ে যায়। তাই কাশি রেখে বলল, ব্যথা দিচ্ছেন কেন? আমি মিথ্যে বলি না, আপনি ভালো করেই জানেন। আর কিসের অভিনয়? কি হয়েছে প্লিজ খুলে বলুন। কায়রাব এক ঝটকায় ধাক্কা দিয়ে ছেড়ে দিল কায়েসিকে। তারপর নিচ থেকে সেই ডায়েরিটা তুলে কায়েসির দিকে ছুড়ে দিয়ে তাতে দাঁত চেপে বলল, ইনোসেন্ট সাজছো এখন, বুঝতে পারছো না কিছু? এই ছবিগুলো কি? হ্যাঁ, কাবিরের সাথে সম্পর্ক ছিল তোমার? শেষের কথাটা জোরে চিৎকার করেই বলল কায়রাব। এমন চিৎকারে কাশি ভয় পেয়ে দুই পা পিছিয়ে যায়। নিচের ডায়েরি দেখে বুঝে যায় কি ঘটেছে। কাশির চোখ ভিজে ওঠে। সে ছলছল দৃষ্টিতে তাকায় কায়রাবের দিকে। কায়রাব এখনো কেমন কঠিন হয়ে আছে। কাশি এগিয়ে এসে ধরা গলায় বলল, কাবিরের সাথে আমার সম্পর্ক ছিল না, আমি ভুল বুঝেছেন। আমি সব বলছি আপনাকে। আমি কায়রাব পুরো কথা না শুনে যাচ্ছিল, এসে বলল, মিথ্যে মিথ্যে মিথ্যে। আর কত মিথ্যে বলবে তুমি? বিয়ের সময় এই কথা বলনি কেন? কায়রাব অত্যাধিক রেগে কয়েক কদম এগিয়ে গিয়ে হাত মুষ্টি করে সামান্য দেয়ালে ক্রমাগত ঘুষিয়ে মারতে থাকলো। একের পর এক পুরুষালী আঘাতের তীব্রতায় একসময় রক্ত বের হয়ে আসে মুঠোয়। কাশি আটকে ওঠে। সে দৌড়ে এসে পেছন থেকে কায়রাবকে জড়িয়ে ধরে থামনি কাঁদে কাঁদে গলায় বলে,
থামুন থামুন প্লিজ, এমন করছেন কেন? এভাবে আপনি আমাকে কষ্ট দিতে পারেন না। আমি তো অনেকবার বলতে চেয়েছি কিন্তু আপনি। কায়রাব তাকে সরিয়ে দেয়, তার চোখে তখন কেবল অবিশ্বাস। কায়রাব তাকিয়ে দেখলো কাশি কাঁদছে, কিন্তু এতে কায়রাবের মন গড়ল না। কাবির তাচ্ছিল্য হেসে তার গাল তালিয়ে দিতে দিতে বলল, মাইন্ড গড, কত বোকা আমি। তোমাদের দুজনের অভিনয় টের পেলাম না। রিয়েলি মাইন্ড ব্লোয়িং। এমন দেবর ভাবে অভিনয় করলে যেন দুজনকে চেনই না। কাশি স্তব্ধ, বিমূঢ়। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে টপ টপ করে। কাশি মেয়েটি গলায় চোখ মুছে বলল, আপনি আমাদের সম্পর্কে দাগ লাগাচ্ছেন এভাবে, তাও একটা ভিন্নহীন অতীত জেনে। ভিন্নহীন অতীত? খারাপ হেসে উঠে বলল, কিন্তু সেই হাসি ভীষণ নিষ্ঠুর, ভীষণ বর্বর। সে আবার বলল, এবং এই ভিত্তিহীন অতীত নিয়ে পড়েছিলে তুমি। অতীতটা এতটাই ভিত্তিহীন ছিল যে এত বছর আমাকে ভালোবেসে উঠতে পারলে না। এবার কাশি সাহিত্যে না পেরে চিৎকার করে বলল, চুপ করুন, আপনি পুরোটা জানেন না। কাবির কখনো। কায়রাব কথার মাঝে থামিয়ে দিয়ে কাশির গলায় চোয়াল শক্ত করে চেপে ধরে 2 আঙুলে। এই চুপ, আর কিছু শোনার ইচ্ছে নেই আমার। নিজের ভাগ্যের উপর দোষ দিচ্ছি, তোমাকে দেব না। কারণ যাই হয়ে যাক, তোমাকে তো আমি চাইছি না। নায়ক হতে চেয়েছিলাম, কিন্তু তুমি ভিলেন বানিয়ে দিয়েছো শুরু থেকে। তার কণ্ঠ নিস্তব্ধ কিন্তু ভয়ঙ্কর। কাশির চোখ বেয়ে অশ্রু ঝরে আসছে। ফুপিয়ে উঠে সে। এবার কায়রাব কাশিকে ছেড়ে বিকারগ্রস্তের মতো হাসতে হাসতে বলে, আমার সারা কপালটাই খারাপ, জীবনে কারোর ভালোবাসায় পাইনি। এমনি আব্বা আম্মু না। আর তুমি তো পড়েন কাশি ফারিয়ে রাখো। আমার সব থেকেও কিছু ছিল না, কিন্তু কাবিরকে দেখো, ওর কিছুই ছিল না কিন্তু সব পেয়েছে। দেখো না, ও মস্তিতে থাকে অল টাইম, আর আমার হয়েছে যত জ্বালা। এরপরে আর এক মুহূর্ত দাঁড়ায় না সাহেব। ঝড়ের বেগে এগিয়ে এসে কাশির গাল দুটো এক হাতে চেপে ধরে দীর্ঘ ওষ্ঠ চুম্বন করলো। ওই মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। কাশি কোনো প্রতিক্রিয়া দেখায় না। এরপর উন্মাদের মতো হাসতে হাসতে দরজা পেরিয়ে বেরিয়ে যায় কায়রাব। পেছনে অবলীলায় পড়ে থাকে কাশি। পিছু ফিরে কাশি অনেকবার ডাকলেও সাড়া মেলে না কায়রাবের। এবার হাল ছেড়ে কাশি দরজার সামনে কাঁদতে কাঁদতে বসে পড়ে। আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে, শস্য ঝড়ের বাতাস বইছে চারিদিকে। এই যেন ঝড়ের আসার পূর্বাভাস। অবশ্য আজ খানবাড়িতে অনেক আগেই ঝড় বয়ে গেছে। প্রকৃতি সে ঝড়ে সামিল হয়েছে। যেন কায়রাবের খানবাড়ির ছাড়ে বেরিয়ে এসেছে। ফিরোজের বাড়ি এসে দরজায় কড়া নাড়ল। ফিরোজ ছেলেটা ব্যাচেলার, তো সবুজ আর ও দুজনেই থাকে এই বাসায়। তাই কায়রাব ভাবলো কিছুক্ষণের জন্য এখানে থাকুক, কারণ নিজ বাড়িতে দম বন্ধ লাগছিল ওর। কাবির ঠিকই বলেছে, বাড়িটা সত্যি অভিশপ্ত, সুখ নেই ওখানে। এদিকে রাস্তায় আসার সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, বিধায় কায়রাব অনেকটাই ভিজে গেছে। খানিক বাদে ফিরোজ এসে দরজা খুলে কায়রাবকে দেখে অবাক হয়। মানুষটার ভঙ্গুর দেখাচ্ছে ভীষণ। ফিরোজ জিজ্ঞেস করে, ভাই আপনি এখন কি হয়েছে? আর আগে ভেতরে আসেন। কায়রাব একটা মৃদু শ্বাস ফেলে ভেতরে ঢোকে। ফিরোজ তাড়াতাড়ি করে একটা গামছা এগিয়ে দেয়। কায়রাব গামছাটা নিয়ে শরীর মুছে মেঝেতে ধপ করে বসে পড়ে। ফিরোজ বিমূঢ় হয়ে যায়, বুঝে উঠতে পারে না আসলে কি হয়েছে। ফিরোজ নিজেও কায়রাবের পাশে বসে কায়রাবকে অবলোকন করে। এতটা ঠাউর করতে পারে না সে মারাত্মক কিছু ঘটে গেছে। তাই ধীর কণ্ঠে ফিরোজ জিজ্ঞেস করে, ভাই আপসেট দেখাচ্ছে আপনার, কি হয়েছে? অনেকটা সময় পর মুখ খুলে কায়রাব। ভেতরে সকল যন্ত্রণা উপড়ে বেরিয়ে আসে। ওরা আমার সাথে ছলনা করেছে ফিরোজ, এত বড় সত্যটা লুকিয়ে গেছে, আর আমি না জেনে কি ভয়ঙ্কর ভুলটা করে ফেললাম। কায়রাবের কথাটা গলা ছেড়ে বেরোতে চাচ্ছে না, তবু মানসিক যন্ত্রণার চাপে শব্দগুলো ভেঙে ভেঙে বেরিয়ে আসছে। কায়রাব 2 হাত দিয়ে নিজের চুল খামচে ধরলো শক্ত করে। তার চোখে তখন একসাথে খুব যন্ত্রণা আর ভাঙা বিশ্বাসের আর্তনাদ বইছে। একটু থেমে কায়রাব ফিরোজের বাহু ঝাঁকিয়ে পাগলের মতো বিলাপ করতে করতে বলল, হে ফিরোজ, ওরা কি আমাকে করুণ করলো? আমাকে করুণা করে কাবির নিজেকে মহান বানালো। শেষ কথাটা বলতেই তার ঠোঁট কেঁপে উঠলো, চোখ বেয়ে নেমে এলো অশ্রু। ফুঁপিয়ে ওঠে কায়রাব, ভাগ্য আমার সাথে বারবার প্রতারণা করে। দেখছিস, আব্বা আমার মতো কায়সা আমার ভালোবাসেনি।
তার গলা ধীরে ধীরে ভেঙে আসছে। কায়রাবের প্রতিটি শব্দ বুকের ভেতর থেকে ছিঁড়ে ছিঁড়ে বেরোচ্ছে। এদিকে ফিরোজ স্থির হয়ে বসে রইল। সে বুঝে গেছে, সবকিছু বুঝে গেছে। তার সেই আশঙ্কাটাই সত্যি আছে, কিন্তু এই মুহূর্তে কোনো ভাষা নেই তার কাছে, কোনো শব্দ নেই যা দিয়ে সে এই ভেঙে পড়া মানুষটার সামান্য যন্ত্রণা দিতে পারে সান্ত্বনা। হঠাৎ কায়রাব আবার মাথা তুলে তাকায়। তার চোখ দুটো লাল, দৃষ্টিটা শূন্য। বড্ড নিস্তেজ কণ্ঠে বলল, আমার আমার মরে যাওয়ার মতন অনুভূতি হচ্ছে ফিরোজ। দম দম আটকে আসছে। শান্ত হন ভাই, শান্ত হন। ফিরোজের এইটুকু বলা ছাড়া আর কিছুই করার নেই। কিছুক্ষণ পর ফিরোজ উঠে দাঁড়ায়, বারান্দায় চলে যায়। ফোন হাতে নিয়ে দ্রুত ডায়াল করে কাবিরের নাম্বারে। ফিরোজ জানে এখন সব ঝামেলার সলিউশন কাবির। ও ছাড়া উপর পরিস্থিতি কেউ ঠিক করতে পারবে না। এদিকে কাবির 8 ঘন্টা আগে কাজ শেষে বাড়িতে এসেছে। আবার আবহাওয়ার আজ রোমান্টিক, তাই সে বউকে জড়িয়ে ধরে বারান্দায় বসে বৃষ্টি বিলাপ করছিল। দিন শেষে মাত্রই কাছে পেয়েছে বউকে, তাই একেবারে বুকে চেপে ধরে রেখেছে প্রীতিশাকে। এমন অন্তরঙ্গ মুহূর্তে ফোন আসায় চরম বিরক্ত হলো কাবির। প্রীতিশা কাবিরের অনুমতি বুঝে আলতো হেসে বলল, ফোনটা রিসিভ করো, ইম্পর্টেন্ট কল হতে পারে। কাবির মাথা নেড়ে পাশ থেকে হাত বাড়িয়ে ফোন নেয়। ফোনে স্ক্রিনে কি ফিরোজের নাম দেখে ভ্রু কুঁচকে যায় তার। ও জানে ফিরোজ ভাই অযথা ফোন করার মানুষ না। এর কিছু না কিছু পর কাবির ফোন রিসিভ করে কানে নিয়ে বলে, জি ভাই কন, কোথায় তুই? এমার্জেন্সি, আমার বাসায় আসতে পারবে? এখন ঘটনাটা কি ভাই? কায়রা ভাই আমার বাসায় ভাবি পাস্ট জেনে গেছে ভাই, তাই ভাবির সাথে ঝামেলা করে এখানে এসেছে। এমন কথাটা কাবিরের মুখভঙ্গি পরিবর্তন হলো না, যেন খুব স্বাভাবিক কথা। উল্টো সাংঘাতিক রাগ হলো তার। প্রীতিশাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে রকরকে কণ্ঠে বলে, এ ভাই 2 দিন পর পর লাইনি মজনুর কি হয়? এরা কি শান্তি দিবে না আমারে? কাবিরের কথায় প্রীতিশা ভরকালো। নাজুক মানে? সে ভাবছে এসব কি বলছে কাবির। কে লাইলি মজনু? ফোনের ওপারে থাকা ফিরোজ হেসে বলল, কাবিরের কথায় বলল, তুমি ছাড়া গতি আছে নাকি আমাদের? এখন যত তাড়াতাড়ি সম্ভব আসো, কল কেটে যায়। প্রীতিশা নিজে উঠে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করে, কাবির সব ঠিক আছে তো? কাবির এবার দ্রুত বেগে পায়ে শার্ট চাপাতে চাপাতে জবাব দেয়, সব ঠিক আছে, একটা ক্যাচার লাগছে, শর্ট আউট কইরা আসতাছি, তুমি দরজা ভালো কইরা লাগিয়ে দাও। কাবির এবার বেরিয়ে যেতে গেলে পিছু পিছু প্রীতিশাও এসে দরজা লাগাতে যায়। তবে দরজা আটকানোর সময় কাবির হঠাৎ পিছু ফিরে হাত দিয়ে দরজা থামিয়ে দেয়। প্রীতিশার প্রশ্নবোধক চাহনি তাকালে কাবির মুচকি এসে বলল, প্রীতি ওই কালো শাড়িটা পরো আজকে, আবহাওয়া কিন্তু ফ্যান্টাস্টিক। এবার কথায় প্রীতিশা লজ্জা পেল। কাবির উদ্দেশ্য বুঝতে বাকি নেই তার। সামান্য লাজুক কণ্ঠে প্রীতিশা বলল, আচ্ছা পড়বো, তুমি তাড়াতাড়ি এসো। কাবির ঝুঁকে এসে প্রীতিশার ফুলফুলো গালে ঠোঁট দাবিয়ে চুমু খেতে বেরিয়ে গেল। কাবির চলে গেল। প্রীতিশা নিজের গালে হাত চেপে দরজা লাগিয়ে দিল। তারপর 2 হাত নিজের মুখ রেখে ফেললো সে। উপস, মাঝে মাঝে এত লম্বা করে লজ্জা করে প্রীতিশার, সব কাবিরের জন্য। কাবির 3টে স্প্রেড ক্যান হাতে নিয়ে ঝড়ের বেগে ঢুকে পড়লো ফিরোজের বাড়িতে। বাইকে করে 5 মিনিটে হাজির হয়েছে সে। দরজা খোলা তাকে কোন রকম আনুষ্ঠানিকতায় তোয়াক্কা না করে সরাসরি ভেতরে প্রবেশ করে কাবির। তার উপস্থিতিতে ঘরে স্থির বাতাসটা হালকা চঞ্চলতায় ছড়িয়ে পড়ে। ভেতরে ঢুকে প্রথমে ফিরোজের সাথে হাত মুঠো করে শিফট পাম্প করে, তারপর কাঁধ হেলিয়ে কায়রাবের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টু হাসি টেনে চোখ টিপে কায়রাব বলল, হোয়াট হ্যাপেন ভাইজান? কাবিরকে হঠাৎ এখানে দেখে কায়রাবের চোখ স্পষ্ট বিস্ময়ে খেলে যায়। তার দৃষ্টি মুহূর্তে সরে গিয়ে স্থির হলো ফিরোজের ওপর। কাহিনী বুঝতে বাকি রইল না তার, যে কে ডেকেছে কাবিরকে। নিশ্চয় এতক্ষণ কাবির সব জেনে এসেছে, কিন্তু অবাক করার বিষয় এই স্বাভাবিক পরিস্থিতিতেও কাবির অদ্ভুত রকম স্বাভাবিক। এরকম কুল ভাব নিয়ে এসেছে যেমনটা সে সব সময় থাকে, অথচ এত বড় ব্লান্ডার হয়ে গেছে। কাবির বেশভূষা আজও আগের মতো এলোমেলো, ক্যাজুয়াল, কপালে ঢোকানো সানগ্লাস। কোনো কথা না বাড়িয়ে কাবির স্প্রিট ক্যান ছুড়িয়ে দিল, একটা ফিরোজের দিকে আরেকটা কায়রাবের দিকে, এবং সাথে সাথে দুজনের অনায়াসে ক্যাচ করে ফেললো। কায়রাব ক্যানটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল কাবিরের দিকে, তারপর মৃদু বিস্ময় মেশানো স্বরে বলল, তোকে দেখি মনে মাঝে মাঝে আমি অবাক হতে পারি না। কাবির তুই আসলে কি বল? কাবির মেঝেতে বসে পড়ল।
ঠিক তার ভাইয়ের পাশে বুড়ো আঙুল দিয়ে ক্যানটা খুলে এক চুমুক দিয়ে চোখ আধ বোঝা করে বলল, এক্সট্রা অর্ডিনারি আলফা ম্যান। ফিরোজ হাসলো সামান্য। কায়রাফু এবার ক্যানটা খুলে ঠোঁটে তুললো। ঠান্ডা পানির স্বাদ গলে নামতে মনে জমে থাকা প্রশ্নটা আর আটকে রাখতে পারলো না। সরাসরি তাকিয়ে কাবিরকে জিজ্ঞেস করলো, তুই আমাকে এইসব আগে কেন বলিসনি? তোকে বিয়ের পর দিন তো দেখা করিয়েছিলাম কাশির সাথে, তখন চুপ ছিলে কেন? কাবির একটু সময় নিল না, যেন সে তৈরি ছিল সব প্রশ্নের উত্তর দিতে। ঠোঁটে হাসি বজায় রেখে খুব শান্ত স্বাভাবিক ভঙ্গিতে সে বলল, তখন কইলে কি বউ ছাইরা দিতা আমার জন্য? কাবিরের কথা শুনে কায়রাব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ভ্রু কুঁচকে সে নিচে পাশে ফিরে ঘুরে তাকায়। এক্ষুনি এটা কি বলল কাবির? বউ ছেড়ে দিত মানে কি? কায়রাব কণ্ঠে বিস্ময়, স্পষ্ট বিস্ময়। গলার খাত নামিয়ে গভীর সুরে বলল, আমি কখনো ওকে ছাড়তাম না, প্রশ্নই আসে না। কাবির হালকা হাসলো। এই উত্তরটাই সে আশা করেছিল। কাবির হাতে থাকা ক্যানটায় ঠোঁটে চুইয়ে গলা ভিজিয়ে নিয়ে শান্ত গলায় বলল, এক্স্যাক্টলি এটাই। বউ যখন ছাড়তাই না, তখন তোমার অতীত জানরা তোমার সদ্য সংসারে আগুন লাগাইয়া আমার কি লাভ হইতো? কায়রাব একটা দীর্ঘশ্বাস ফেললো। কাবিরের কথায় যুক্তি আছে, চাইলেও অস্বীকার করা যাচ্ছে না। ঠিক তখনই ফিরোজের ফোন আসে আর সে নীরবে বারান্দায় চলে যায় কথা বলার উদ্দেশ্যে। ঘরে তখন কেবল কাবির আর কায়রাবের ভারী নীরবতা। কায়রাব নিশ্চল চোখের সামনে তাকে প্রশ্ন করলো, তোদের কতদিনই সম্পর্ক ছিল? কাবির মাথা নেড়ে হালকা স্বরে বলল, প্রেমের সম্পর্কের কথা জিগাইলে একদিনেরও না, বন্ধুত্বের 2 বছর হয়েছিল। তোমাদের বিয়ের আগের হিসাব করলে। কায়রাব কপাল কুঁচকালো। সে বুঝলো না কিছু। কাবির কি মিথ্যে বলছে তাকে? কারণ কায়রাব স্পষ্ট দেখেছে ভালোবাসার কথা লিখেছে কায়সি। ওইসবের মানে কি? কায়রাব রেগে জিজ্ঞেস করে, এই ফাজলামি করবি না। প্রেমের সম্পর্ক না থাকলে মানুষ ডায়েরি কাব্যিতে কথাবার্তা লিখবে কেন? তাছাড়া তোর আর কায়সির ছবিও দেখেছি আমি। কাবির চূড়ান্ত বিরক্তিতে চোখ বুঝলো, তারপর রুক্ষ কণ্ঠে বলল, কাব্যিক কথাবার্তা তোমার বউ লিখেছে, ওইটা আমার দোষ না। আর যেই সব ছবির কথা বলতেছো, ওগুলো ছবিতে অ্যাবনর্মাল কিছু পাইছো? অ্যাম ড্যাম সিওর সবগুলো নর্মাল পাশাপাশি বসা আর দাঁড়ানো ছবি। কথা কি ঠিক কইছি? কায়রাব চুপ হয়ে যায়। কায়রাবের স্মৃতিতে ভেসে উঠল, সত্যি পাশাপাশি বসা ছবি ছিল দুজনের। ঘনিষ্ঠ কিছু ছিল না, সাধারণ ছবি, তবু মন সায় দেয় না, তাই জিজ্ঞেস করে, আচ্ছা ছবি ছাড়া কায়সি তো কষ্ট লিখেছিল তোকে ভালোবাসে, আবার তুই বলছিলি প্রেমের সম্পর্ক ছিল না। আমি কিছু বুঝতে পারছি, সব কাহিনী খুলে বল। কাবির এবার বাম হাত তুলে দেখালো নিজের কবজিতে থাকা ব্যান্ডেড। এই যে দেখো, ফ্রেন্ডশিপ ব্যান্ডেড, নিউ মার্কেট থেকে কিনেছিলাম দুজন। ভাবির হাতেও একটা আছে, দেখো। কায়রাবের চোখে ভেসে উঠলো কায়সির হাতে সেই একই ব্রেসলেট। কায়সিও সেম এইরকমই ব্রেসলেট আছে এই হাতে, তবে ফ্রেন্ডশিপ ফরএভার লেখাটা চোখে পড়েনি, হয়তোবা খেয়াল করা হয়নি। কায়রাব আস্তে করে বিড়বিড় করে বলল, ফ্রেন্ডশিপ। কাবির দীর্ঘশ্বাস ফেলল। বিষণ্ণ কণ্ঠে কাবিরের সামনে তাকিয়ে স্থির দৃষ্টিতে বলতে শুরু করলো, হ্যাঁ ফ্রেন্ডশিপ। আমাদের সম্পর্ক এই ফ্রেন্ডশিপ অব্দি সীমাবদ্ধ আছিল, কোনো প্রেম ঘটিত সম্পর্ক না। কায়সি ফারিহার নামক মেয়েটা খুব ভালো বন্ধু আছিল আমার, কিন্তু তোমার সাথে বিয়ের পর কথা বলা বন্ধ কইরা দেয় ভাবি। আমিও তেমন কথা বলতাম না শুরুতে, দেখা হইলে মাঝে মধ্যে টুকটাক শয়তানি করতাম, ব্যাস এই পর্যন্ত। মানে আগের মতো মন প্রাণ খুললে আমাদের কথা হয় নাই আর। তোমার ভাই হওয়ার কারণে সে অস্বস্তি বোধ করতো আমার সামনে, বুঝতাম আমি। তোমার বিয়ের পর কার কি ক্ষতি হয়েছে জানি না, কিন্তু আমাদের সুন্দর বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছে ভালোভাবেই। কাবিরের কথায় আফসোস স্পষ্ট। কায়রাব চুপ করে শুনছিল সব কথাগুলো। সত্যি তো কায়সি বিয়ের পর থেকে কাবিরকে এড়িয়ে চলতো, হয়তো পুরনো সম্পর্কের যে টেনে দিয়েছিলাম। ধীরে ধীরে কাবির প্রত্যেকটা কথা সত্যতা টের পাচ্ছে কায়রাব। সত্যি কায়সি কাবিরের এড়িয়ে চলা অনেকবারই নজরে এসেছিল কায়রাবের, তখন সেসব না বুঝলেও আজ সব বুঝলো সে। ধীর গলায় কায়রাব জানতে চাইলো, তাহলে ওর অনুভূতি? কায়রাব জিজ্ঞেস করতেই কাবির সঙ্গে সঙ্গে জবাব দেয়, একতরফা, এর বেশি কিছু না। আমার তরফ থেকে কোনো ফিলিংস আছিল না, সেও জানতো।
তবে হ্যাঁ, মায়া কাজ করতো। বিয়ের আগে কায়েসি ফারিহা নামক মেয়েটা 3 কুলে কেউ ছিল না। সে আমাকে বিশ্বাস করতো, ভরসা করতো। একটা ছেলের সাথে মিশতে মিশতে অনুভূতি জাগা কোনো ব্যাপার না। তার মধ্যে বয়স কম। সে আমার সাথে সংসার করার পরিকল্পনা পর্যন্ত করছিল। কিন্তু আমার বিয়ে শাদী নিয়ে ইন্টারেস্ট ছিল না, তুমি জানো। কিন্তু মাঝে মাঝে মনে হইতো বেশ প্রসঙ্গ জীবনে আসলে করুণই তারে বিয়ে। এর প্যারা নাই। দেখতে শুনতে ভালো আছে, সমস্যা কি? মানে ইমপ্যাক্ট দেই নাই কোনো তারে। তারে না পাইলে মইরা যামু এই টাইপের জোরও আছিল না। কারণ আমি যেখানে ভালোবাসা নাই সেখানে কিসের জোর থাকবো? আমি আরো কইতাম ভালো চাকরিজীবী পোলা পাইলে তারে বিয়ে দিয়া দিমু। একটু থেমে কাবের প্রীতিশার মুখ মনে করে মুচকি হাসে, তারপর আবার বলল, আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা প্রীতি। নিঃসন্দেহে ওই মেয়ে যার প্রতি আমার জোর আছে, যার দেখে মনে হয়েছে যে সত্যি এই মেয়েরই রাখবো। এই মেয়ে না পাইলে মইরা যাবো। ওর আগে পরে কেউ আমার মনে জায়গা পায় নাই। এই বেখাপ্পা ভর ঘুরে ভব ঘুরে কাবিরের প্রতি চেঞ্জ করেছে প্রীতি। So Preeti is the only one lady that Kabir loves. কায়রাব এবার মুগ্ধ হয়ে জিজ্ঞেস করে, খুব ভালোবাসিস মেয়েটাকে তাই না? কাবির মৃদু হেসে সুর টেনে জবাব দেয়, খুবই। এইসব শুনে কায়রাবের বুকের ভার ধীরে ধীরে হালকা হয়ে আসছিল। কায়রাব এবার আনমনেই বলল, তোর দিক থেকে কিছুই ছিল না বুঝলাম। তাহলে এত বছরে আমাকে মেনে নিতে পারলো না কেন কায়েসি? কথা শুনে কাবিরের ঠোঁটে তার ছেলের হাসি ফুটে উঠল। কাবির ঠান্ডা গলায় নির্মম সত্য বলেই ফেলল, একটা মেয়ে অন্য ছেলের প্রতি ফিলিংস আছে জানা সত্ত্বেও তোর জোর করে বিয়ে করছো। এখন তুমি আশা করছো সেই মেয়ে তোমার ইজিলি স্বামী করবো? কথাটা জোশ হইল না? সবশেষে ভাবির কোনো দোষ নাই, সব দোষ তোমার। কায়রাব এবার চুপ হয়ে যায়। কায়রাব ধীরে মাথা নামিয়ে নেয়, হ্যাঁ জানি, সব দোষ আমার। আমি অসংখ্যবার ক্ষমাও চেয়েছি ওর কাছে, কিন্তু তারপরেও। কাবির কাঁদে ঝাঁকিয়ে বলল, ইয়াপ, ভাবি ক্ষমা করছে তাই সংসার করতেছে, নাইলে ওই থুতু দেওয়া পাবলিক এত সহজে মানত না। এখন আদৌ তোমাকে ভালোবাসতে পারছি নাকি সেইটা তো আমি জানি না। এই কথাটা কায়রাবকে একেবারে ভেঙে দিল। সে মাথা চেপে ধরলো দুই হাতে, বুঝছি সব ভুল আমার। আমার ভুল করেছি রে ভাই, আবার কষ্ট দিয়েছি ওকে। ডিপ্রেশন কমাতে পকেট থেকে সিগারেট বের করলো কায়রাব। সিগারেট চালিয়ে দুটো টান দিয়ে ধোঁয়া উড়ালো। তারপর কাবিরকে সাথে কাবির দাঁত কেলিয়ে হেসে মানা করে বলল, বাদ দিচ্ছি এইডি খাবার, বউ পছন্দ করে না, সিগারেটের ধোঁয়ার সমস্যা হয় ওর। কায়রাব এক মুহূর্ত তাকিয়ে রইল অবাক হয়ে। বাহ, এত উন্নতি! অবশ্য উপযুক্ত বউ মানুষ ঘরে আসলে অনেক উন্নতি হয় স্বামীদের। তোর বউও তার প্রাণী ছিল। কাবির স্বাভাবিক ভাবে উঠে দাঁড়ালো। কায়রাবকেও হাত বাড়িয়ে টেনে দিল। ব্যস্ত স্বরে কাবির বলে, বাইকে বসো, জায়গা ওইদিকে দিয়া জামু। লাগবে না, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, তোর বউ তো একা বাসায় রয়েছে। কাবির জেদ করে বলল, কথা বাড়াই না ভাইজান, বাইকে যাইয়ে বসো, তাড়াতাড়ি চলো। কায়রাব আর আপত্তি করলো না, সিগারেটে পা দিয়ে পিষে চলে গেল। এবার কাবির বারান্দায় উকি দিয়ে শয়তানি হেসে বলল, কি ফিরোজ ভাই, প্রেম চলে নাকি? ফিরোজ আটকে উঠে কল কেটে দিল। কাবিরকে বিশ্বাস নেই কখন কি ব্রেকফাস্ট কথা বলে ফেলে, পরে না আবার ওর ব্রেকআপ হয়ে যায়। ফিরোজ উঠে এসে প্রসঙ্গ বদলে বলল, প্রবলেম সলভ, একবারে আগা থেকে সলভ। আশা করি আর গ্যাজাম করবো না এই লাইলি মাজনু। কাবির আর ফিরোজ হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে আসলো। হঠাৎ কাবির 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে ফিরোজের দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলল, ফিরোজ ভাই, একটা জিনিস খেয়াল করে দেখছেন? ফিরোজের চোখে কৌতূহলী খেলে গেল। কি? কাবির ঠোঁটের কোণে মৃদু হাসি টানে। সে খুব গম্ভীর কোনো রহস্য আবিষ্কার করেছে এমন ভঙ্গিতে ঠোঁট কামড়ে বলল, ভাইজান আর ভাবির মধ্যে ঝড় তুফান ঝামেলা ডেইলি রুটিন, এত কিছুর পরও 4 বছরে 2বার সুখবর আপডেট দিচ্ছে। মানে বাইরে ঝড়টা যতই হোক, ভেতরে টিম ওয়ার্ক কিন্তু একদম সলিড। এইবার একটু ক্যালকুলেশন করেন, যদি এদের মধ্যে ঝগড়া না থাকতো, সবকিছু যদি ঠিক মাখন হইতো, তাহলে তো প্রতি বছর সুখবর দিত। সোজা কথা, এদের ঝগড়া শুধু বাইরে এসো, দিন শেষে জামাই বউ মিলে ঠিকই ফ্যামিলি প্ল্যানিং করে। ধুর শালা, পিছাইয়া গেলাম জীবনে। ফিরোজ হতবুদ্ধি হয়ে যায়। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি ভাবি প্রেগনেন্ট নাকি? তুমি জানলে কি করে?
এদিকে কায়রাব বাইরে থেকে কাবিরকে অনবরত ডাকছে তাড়াতাড়ি আসতে। কায়রাব যত দ্রুত সম্ভব কায়েসির কাছে যেতে চাই। এখন কাবির ভাইয়ের ডাক শুনে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে যেতে বলে, কাবির সব জানে, অবস্থা দেখেছেন? একটু আগে বউয়ের সাথে হাঙ্গামা কইরা আইসা এখন বউয়ের কাছে যাওয়ার জন্য অস্থির হইতেছে। সেম লেস বদার। ফিরোজ প্রতি উত্তরে কিছু বলে না, পক পেটে চেপে হাসলো। এই কাবি সত্যি একটা চিজ, লাখে এমন একটা ভাই পেলে একদিন থেকে কায়রাব সত্যি ভাগ্যবান। মুষলধারে বৃষ্টি থেমেছিল ঠিকই, তবে আকাশের বুক থেকে মেঘের কালচে ভার নামেনি এখনো। আবার যেকোনো সময় ঝপঝপে বৃষ্টি নামবে ভাব। এই মেঘলা ভেজা বাতাস চিরে কাবির বাইক ছুটে চলছে খানবাড়ির দিকে। পেছনে বসে কায়রাব, সে খানিকটা চুপচাপই রয়েছে। হঠাৎই কাবির গতি সামান্য কমিয়ে প্রশ্ন করে দেয়, ভাইজান, ভাবির আবার উল্টাপাল্টা কথা শোনায় নাই তো? কায়রাবের কিছু নিচু গলা উত্তর দেয়, অনেক কিছুই শুনিয়েছি রে। এখন আমাকে সামনে পেলে তোর ভাবি নিশ্চয়ই আবার থুতু দিবে, না হলে একটা থাপ্পড় মেরে বসবে। কাবির হো করে হেসে ওঠে আর কায়রাব হালকা করে নিঃশ্বাস ফেলে। বুকের ভেতর অশান্তি নিয়ে বসে আছে। কায়েসের মুখটা বারবার ভেসে উঠছে চোখের সামনে। মেয়েটা কাঁদছিল আসার সময়, কিন্তু কায়রাব ফিরেও দেখেনি। পাষাণ হয়ে গিয়েছিল রাগে। এখন খারাপ লাগছে মেয়েটার জন্য। এইদিকে কায়রাব এখনো জানে না তার জীবনের সবচেয়ে সুন্দর খবরটা ঠিক তার জন্য অপেক্ষা করছে আছে। ফিরোজ বলতে চেয়েছিল, কিন্তু কাবির থামিয়ে দিয়েছিল তাকে। কারণ কাবির জানে কি, কিছু সত্য উপযুক্ত সময় প্রকাশ পেলেই তার সৌন্দর্য সবচেয়ে বেশি হয়। হয়তো এই খবরটা দুটোকে মিলিয়ে দিতে পারে। অবশেষে খানবাড়ির সামনে এসে বাইক থামে। ঠিক তখনই যেন অপেক্ষা করছিল বৃষ্টি। তারপর ঝপঝপ করে বৃষ্টি নামে, হালকা টুপটাপ শব্দে ভিজে ওঠে চারপাশ। বাইক থেকে নেমে দুজনে এক মুহূর্তের জন্য থমকে যায়। চোখে জ্বলে যায় সামনের উঠোনে। একটু সামনে খোলা আকাশের নিচে ঘাসের ওপর বসে আছে কাশি। পুরো ভিজে গেছে সে, চুল থেকে টপ টপ করে জল ঝরছে। আঁচলটা একপাশে সরে গেছে, চুলগুলো ভেজে কপাল বেয়ে গাল ছুঁয়ে নামছে। কাপড় চপচপে হয়ে গায়ে লেপ্টে আছে। তার গায়ে হালকা রঙের শাড়িটা বৃষ্টিতে ভিজে গাঢ় হয়ে উঠেছে। অথচ সে নড়ছে না, চুপচাপ বসে আছে দূরে কোথাও নিশ্চল স্থির দৃষ্টিতে তাকিয়ে। মেয়েটার ঠোঁট দুটো সামান্য কাঁপছে। আজ ইচ্ছে করেই ভিজতে কায়েসি। এত যন্ত্রণা, এত অশান্তির মাঝে একটু মানসিক শান্তি পেতে ঠাঁই নিয়েছে খোলা আকাশের নিচে। দুজন পুরুষ এই দৃশ্যের মর্মার্থ বুঝতে পারলো না, তবে কাবির বুঝলো এই মুহূর্তটা শুধু তাদের দুজনের হওয়া উচিত। কাবির সাথে সাথে চোখ নামিয়ে নিয়ে বাইকে হয়ে বসে চাবি ঘুরিয়ে আবার ইঞ্জিন স্টার্ট দেয়। কাবির তার যথাসাধ্য দায়িত্ব পালন করেছে, দুটোকে মিলিয়ে দিয়েছে। এবার এরা ঝগড়া করুক, মাথা ঢোকাঢুকি করুক, কাবিরের কি। অগত্যা কাবির ধীরে ধীরে বৃষ্টি ভেদ করে মিলিয়ে যায়। তার পিছনে দাঁড়িয়ে থেকে কায়রাব অবাক স্তব্ধ ভঙ্গিতে। আপাতত হুঁশে সেই নেই। জ্ঞান ফিরতেই আর এক মুহূর্ত নিজেকে আটকিয়ে রাখতে পারলো না কায়রাব। ছুটে গেল কায়েসের দিকে, বৃষ্টি ভেজা ঘাস পেরিয়ে বুকের ভেতর অদ্ভুত এক তাড়না নিয়ে। কায়েসের কাছে পৌঁছে তার শরীরে হাত লাগাতে কায়রাব চমকে উঠল। শরীরটা যেন বরফের মতো ঠান্ডা। কায়রাব এক ঝটকায় কায়েসিকে তুলে দাঁড় করলো। কণ্ঠে জমে রাখা রাগ আর দুশ্চিন্তা মিশিয়ে বলল, এসব কি ধরনের পাগলামি কায়েসি? বাইরে ভিজছ কেন? কায়েসি ধীর মুখে তুলল। তার চোখ দুটো লাল, ভেজা চুল গাল বেয়ে নেমে এসেছে, কিন্তু দৃষ্টিটা কঠিন, অভিমানী, জমাট বাঁধা। এবার বরফের এবার বললেন, আপনার ভুল হয়ে গেছে তাই না? আমাকে ধরাশায়ী করে, আমাকে ভেঙে চুরে দিয়ে আপনি বারবার ভুল করেন, আর প্রতিবারই সেই ভুলগুলোর ফল ভোগ করতে হয় আমাকে। ভীষণ কঠিন স্বর বলে উঠল কায়েসি। কায়রাব থেমে গেল এক মুহূর্ত, তারপর নিঃশব্দে কায়েসির হাতটা টেনে ধরে বলল, এবারও ভুল করেছি আমি, এখন ভেতরে চলো। এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বে। এরপর যা শাস্তি দিতে চাও দিও। কথাটা শেষ হতে ঠাস করে শব্দ হলো। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে তীব্র শব্দে কায়রাবের গালে এসে পড়লো এক দাবাং চর। আর সর্বশক্তি দিয়ে চরটা কায়েসি মেরেছে। তবে কায়রাব একটুও চমকালো না। সে জানতো এটাই তার প্রাপ্য, তার সমস্ত ভুলের খোসরত। কায়েসি কাঁপা কণ্ঠে বলল, এবার আমাকে এটার জন্য শাস্তি দিন। আর কি শাস্তি বাকি আছে? দিন, সব দিন। কায়রাব আর কোনো উত্তর দিল না, শুধু কয়েক পলক তাকিয়ে আছে। হঠাৎ করে শক্ত করে জড়িয়ে ধরলো মেয়েটাকে। কাশি ছটফট করতে লাগলো বাহু বন্ধনীতে, কিন্তু লাভ হলো না। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ নিয়ে চিৎকার করে উঠলো মেয়েটা।
আপনার মতো খারাপ মানুষ আমি কখনো দেখিনি। আমি আপনাকে জীবনেও ছাড়বো না। খারাপ তার কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলল, প্লিজ ছেড়ো না কাশি, আমিও চাই না তুমি আমাকে ছাড়ো। কথাগুলো কাশি বুকের ভেতর গিয়ে আঘাত করলো। সে ফুপিয়ে উঠলো, শরীর কাঁপে, গলা ভেঙে গলায় কান্না। এখনো কেন ফিরে এসেছে? চলে গেছিল তো। কায়রাফ একটু দূরে সরে তাকালে তার দিকে, তার চোখে ক্লান্তি অনুতাপ। কায়রাফ ধীর গলায় বলল, এই কথাগুলো আগে বললেই হতো। তাছাড়া হুট করে এসব জেনে আমার রিয়াক্ট করা কি অস্বাভাবিক ছিল? তার মধ্যে এত পেঁচালো ব্যাপার। কাইসি তীব্র অভিমান বলে উঠল, আপনি আমার কথা শুনেছেন কবে? আমি বারবার বলতে চেয়েছি আপনাকে। এখানেও ভুল করছেন কায়রাপ। সত্যি কাইসির কোনো কথা শোনেনি সে। কায়রাপ এবার কাইসির গালে হাত রেখে জিজ্ঞেস করে, কাবিরের পক্ষ থেকে সব শুনেছি, এবার তুমি বলো, কাবিরের প্রতি এখনো কোনো অনুভূতি বেঁচে আছে তোমার? কাইসি ক্রমাগত মাথা নেড়ে বলল, নেই, কোনো অনুভূতি নেই। বিশ্বাস করুন, আপনাকে কবুল বলার পর সব অনুভূতি বিসর্জন দিয়েছিলাম। আমি কোনো চরিত্রহীন মেয়ে নই যে স্বামী থাকতে অন্য কারোর জন্য মনে অনুভূতি রাখবো। বিয়েটা যেভাবেই হোক, কিন্তু আমি ওই মানতে নেওয়া নারীদের পর্যায়ে পড়ি। কায়রা মাথা নেড়ে বলল, আমি জানি তুমি কেমন, তোমাকে বিশ্বাস করি আমি। আজকে স্বীকারোক্তিটুকু নিলাম শুধু। এদিকে বৃষ্টি থেমে গেছে আবার, চারপাশে শুধু ভেজা। এবার দুজনে ভিজে যাবে। কায়রা ভারী গলায় কাশিকে হাত ধরে বলল, কাবিরের সাথে বন্ধুত্বটা নষ্ট করো না, ওর মতো বন্ধু দ্বিতীয় জন পাবে না। তাছাড়া এখন নিশ্চয়ই অস্বস্তিকর কারণ নেই। কাশি তার ছেলের হাসি হেসে মাথা নেড়ে বলল, আমি বন্ধুত্ব নষ্ট করিনি, তবে হ্যাঁ, আগের মতো কিছু নেই। সময় পরিস্থিতি আমাদের বদলেছে। আচ্ছা এসব ছাড়ুন, আপনি একটা কথা বলুন তো। আপনি সবাইকে বোঝেন, জানেন, শুধু আমাকে ছাড়া। তারা ভ্রু কুচকে বলল, মানে? কাশি হঠাৎ যেন ভেঙে পড়লো। এখন বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি? আমি নির্লজ্জের মতো বলতে ইচ্ছে এই কথা। আপনার মতো একটা উদাম মানসিক বিকারগ্রস্ত লোককে ভালোবাসলাম কি করে জানি না, কিন্তু ভালোবাসি। যার জন্য আমি এত আয়োজন করলাম, আর সেই আপনি সব গুছিয়ে নষ্ট করে দিলেন। কায়রা চমকালো। ও কি ঠিক শুনছে এসব? কায়সি তাকে এইবার ভালোবাসার কথা বলেছে? কায়রাবের প্রতিক্রিয়ার আগে কায়সির কণ্ঠ ভেঙে এলো। এবারও আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে দিলেন। আপনার বাচ্চার কথাটাও জানতে দিলেন না। কায়রাব থমকে গেল, বুকের ভেতর ধক করে উঠলো। বিচলিত হলো নিজের ছেলের জন্য। কায়সির দুই বাহু চেপে ধরে ভয়ার্ত গলায় জিজ্ঞেস করলো, মানে আমার কায়ানের কি হয়েছে? ঠিক আছে তো? কায়সি চোখ মুছে ধীরে গলায় মাথা নাড়ল। কায়ান নয়, আপনি আপনি আবার বাবা হবেন। এই কথা কায়রাবের চোখ বিস্মিত। কি? কায়সি কান্না ভেজা কণ্ঠে বলল, হ্যাঁ, আপনি বাবা হবেন। এবার প্লিজ আমার প্রতি একটু সদয় হন। আমি এইসব মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না। আমাকে এবার স্বাভাবিক সংসার দিন। কথাগুলো শেষ হওয়ার আগে কায়রাব তাকে টেনে নিল নিজের বুকে, আগের চেয়েও আরো শক্ত করে, যেন এইবার আর ছাড়বে না কোনোদিন। কায়রাবের কণ্ঠ মৃদু কিন্তু অটল ভাবে বলল, সংসার হবে, একটা সুন্দর, খুব সুন্দর সংসার হবে আমাদের। কাশি পুরুষালী ভেজা বুকে মুখ লুকিয়ে বাচ্চাদের মতো করে বলল, আমি এবার আমার মাতৃত্বটা উপভোগ করতে চাই। কায়ানের সময়ের মতো হঠকারিতা করব না, প্রমিস। আপনিও কথা দিন আর কষ্ট দেবেন না আমাকে। কায়রাবের চোখ বন্ধ করে কাশির মাথা চুমু দিয়ে বলল, আমার পক্ষ থেকে কোনো ভুল হবে না, প্রমিস। কোনো কষ্ট দেব না তোমায়, অনেক অনেক ভালোবাসবো। তুমি শুধু আমার হয়ে থেকো, হ্যাঁ? কায়সি ধীরে মাথা নাড়ল। সে তো সবসময় তার ছিল, কিন্তু কায়রা বোঝেনি ধীরে ধীরে জন্মানো কায়সির স্তব্ধ অনুভূতি। মুখে না বললো, আজও বুঝলো না। হত বুদ্ধি করা লোকের ঘটে এক ফোঁটা বুদ্ধি নেই, শুধু মুখের গভীর ভাব নিয়ে চলে। কায়সি বুঝে গেছে। এসব ভেবে নাক টানলো কায়সি। এতক্ষণ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে তার, তবে আজ এই বৃষ্টির মাঝে দুজনের মধ্যেকার সব ঝামেলা অবসান। কাবেরী বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। যদিও তাড়াতাড়ি ফিরলো, কিন্তু মাঝপথে আচমকা বাজ পড়ার মধ্যে বাধ্য হয়ে বাইক থামাতে হয়েছিল একটু। অল্প সময়ের জন্য কাবের আশ্রয় নিয়েছিল রাস্তায় যাত্রীহীন ছাউনিতে, কারণ এই বাজ মাথায় পড়লে নিশ্চিত বেঘুরে মারা পড়বে সে। নিজের জীবনের রিস্ক তো আর নেওয়া যায় না। আজকে সন্ধ্যা থেকে আকাশের এমন কৌক্তিক অবস্থা, এই মুষলধারে বৃষ্টি নামছে তো এই থামছে, থামলেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে
আকাশের গুরু গুরু ধ্বনি বন্ধ হয়নি। প্রকৃতি যেন ভয় দেখাতে আয়োজন করেছে আজ। আকাশে মোটামুটি অবস্থা বুঝে কাবির একটানে বাইক স্টার্ট করে সোজা বাড়ি পৌঁছায়। বর্তমানে কাবির ভিজে একাকারের অবস্থা। গায়ের শার্ট লেপ্টে আছে বেশি বহুল শরীরে। সাদা শার্ট হাওয়ায় উজ্জ্বল বর্ণে শরীরটা দৃশ্যমান হয়েছে। ভেজা শরীরের প্রতি বিরক্ত হয়ে শার্ট খুলে কাঁধে ঝুলিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে কাবির। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এক ঠেলাতেই দরজা খুলে যায়। সে ভেবেছিল দরজা আটকানো থাকবে, কারণ প্রীতিশা সে যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়েছিল, স্পষ্ট মনে আছে। তাই এখন খোলা দরজা দেখে খানিকটা অবাক হলো কাবির। দরজা খুলে ভেতরে গিয়ে দেখে চারপাশ ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আচমকা প্রীতিশার কথা ভেবে আটকে ওঠে কাবির। মেয়েটা তবে এতক্ষণ এভাবে একা একা ছিল। তাই তাড়াহুড়ো করে পকেট থেকে ছোট টর্চ লাইট জ্বালিয়ে কাবির ডাকতে লাগলো প্রীতিশাকে। প্রীতি, প্রীতি, কই তুমি? প্রীতিশা কাবিরের ডাক শুনতে পেয়ে ভেতরের ঘর থেকে দ্রুত সম্ভব উত্তর দেয়, আমি এই ঘরে, এই দিকে। প্রীতিশার গলা পেয়ে কাবির ত্রস্ত পায়ে পাশের ঘরে গিয়ে দেখে প্রীতিশা বড় টেবিলটার নিচে হাত পুষে গুটিয়ে বসে আছে। নাজুক শরীরটা কাঁপছে বলে মনে হলো তার। ঘরে টর্চের আলোয় কাবিরকে দেখে দ্রুত বেগে টেবিলের নিচ থেকে বেরিয়ে এলো প্রীতিশা। প্রীতিশা বেরিয়ে আসতে কাবির দেখলো মেয়েটা চোখ মুখ অস্থির লাগছে। ছোট দুটো টিট করে ছোট তো টিট করে কাঁপছে। চোখের পলক পিট পিট করছে, নার্ভাস নেশে। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা মিলেছে। কিন্তু কেন? কাবির ভয় পেল মেয়েটার এমন অবস্থা দেখতে পেয়ে। সে এগিয়ে এসে প্রীতিশার গালে হাত রেখে বিচলিত হয়ে বলল, এই কি হয়েছে? টেবিলের নিচে কি করতেছিলে তুমি? প্রীতিশা শুকনো ঢোক গিলল, অন্তত ধিমি গলায় থেমে থেমে উত্তর দিল, আসলে আমি বিদ্যুৎ চমকানিতে ভয় পাই অনেক, তাই ওইখানে লুকিয়ে চোখ বন্ধ করে কান চেপে ধরে বসেছিলাম। তুমি যাওয়ার পরেই ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, সম্পূর্ণ ঘর অন্ধকার হয়ে গেছিল। তাহলে আলো জ্বালাও নাই কেন? আলো কোথায় পাবো? ঘরে তো আর কোনো লাইট নেই। তাছাড়া কিছু দেখতে পাইনি অন্ধকারে। কাবির থমকে গিয়ে মেয়েটাকে আঁকলে নিল নিজের সাথে। প্রীতিশাও আলপুত হয়ে কাবিরের কাছে চলে যায়। সে মুঠো করে খামচে ধরে কাবিরের বুকের কাছে গেঞ্জিখানা। কাবির বুঝলো ভুল তার নিজের। এই ভেবে ঠোঁট গোল করে শ্বাস ফেললো কাবির। এরপর নরম গলায় জিজ্ঞেস করলো, ফোন কই আছিল তোমার? ফোনের ব্যাটারি ডাউন। আচমকাই প্রীতিশা হুট করে কেঁদে ফেললো। আসলে ভয়ের চোটে কাঁদছে, কারণ এমন ভয়ানক দিন কখনো পার করেনি সে। অন্ধকার সে তার মারাত্মক ভয়, ফোবিয়া আছে তার। প্রীতিশা সহজে ভয় পাওয়ার মেয়ে নয়, কিন্তু মেয়েটা অন্ধকারে প্রচুর ভয় পায়। প্রীতিশার কান্নায় কাবির চমকালো, বিম্র হলো সে। কাবির অনুশোচনায় দপ্ত হচ্ছে। তার উচিত ছিল আরো আগে বাড়িতে ফেরা। প্রীতিশা এবার মাথা তুলে কান্না ভেজা চোখে তাকিয়ে বলে ফেললো, তুমি প্লিজ রাতে ফিরতে দেরি করো না। আমি একা বাসায় কখনো থাকিনি। দিন হলে কিছু না, কিন্তু রাতে ভয় লাগে। তার মধ্যে ইলেকট্রিসিটি চলে যাওয়া, আলো নেই, চারিদিকে অন্ধকার। মাঝে মাঝে জোরে জোরে বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কাবির চোখ বন্ধ করে নিচে ওপর বিরক্ত হলো। প্রীতিশের অন্ধকার ফোবিয়া আছে মালুম ভুলে গিয়েছিল কাবির। কি করে ভুললো এত বড় কথা? তাছাড়া কারেন্ট গেলে তো ঘর আলো থাকবেই না, এটা আগে ভাবা উচিত ছিল ওর। আগে তো কাবির একা বাসায় মোবাইল ফোনের আলোয় কাজ চালিয়ে নিত, পারলে অন্ধকারে থাকতো। তার অগোছালো জীবনযাপনে অসুবিধা নামক শব্দটা ছিল না। কিন্তু এখন ঘরে বউ আছে, তাও ভাবতে হবে। তার সুবাদে অসুবিধা সুবিধা দেখার কাবিরের দায়িত্ব। নিজের পরাগ কথা নিজের কাছে দু চারটা গা জ্বালানি ছুড়ল কাবির, যাতে দ্বিতীয়বারে ভুল না হয়। ভাবনা সরিয়ে কাবির প্রীতিশাকে আগলে বিছানায় বসালো। তারপর উঠে দাঁড়িয়ে পাশের ড্রয়ার থেকে চারটে বড় মোম জ্বালালো ঘর আলোকিত করতে। টিমটিমে হলুদ আলোয় ঘরটা আলোকিত হলো। তারপর আবার প্রীতিশার কাছে এসে তার পাশে বসে কবির শান্ত গলায় বলল, কালকে চার লাইট কিনলো, মাথায় আছিল না কথাটা? আগেই কেনা উচিত আছিল। প্রীতিশা সেসব শুনলো না। হঠাৎ বলল, কাবির আজকেও শাড়িটা পরতে পারলাম না, তুমি তো পরতে বলে গিয়েছিলে। কাবির তেতে উঠে বলে, ভার মে যাক শাড়ি, তোমারে নিয়ে ভয় পাইয়া গেছি আমি। যাই হোক, কাল থেকে সন্ধ্যার মধ্যে বাড়িতে আসুন, প্রমিস। যদিও আজ কাজে বেরোইছিলাম, সব তো জানো।
প্রীতিশা আস্তে ধীরে মাথা নাড়ল। কাবির হঠাৎ প্রীতিশার হাত ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করার দরকার নেই প্রীতি। আমার সাথে ভালো থাকার উদ্দেশ্যে আসছো এখানে, কষ্ট পাওয়ার জন্য না। যখন যা মন চাইবো করবা, যা লাগবে বলবা, কোনো কিছুর কমতি হইলে অভিযোগ করবা, তোমার হক এগুলো। প্রীতিশা অপলক তাকিয়ে থেকে কাবিরের দিকে মৃদু হেসে কাবির হাতে চুমু খেয়ে বলল, তোমার উপর কিসের অভিযোগ করবো আমি? করছো নাকি এমন কিছু? শেষ কথাটা দুষ্টু স্বরে মজা করিয়ে বলল প্রীতিশা। কিন্তু কাবির এখন মোটরে রসিকতার মোড়ে নেই, সে বড্ড সিরিয়াস এখন। অনুতপ্ত কণ্ঠে কাবির বলল, আমি তোমার খেয়াল রাখতে পারছি না ভালোভাবে। এই যে আজকে তুমি ভয় পাইছো, আমার জন্যই তো। প্রীতিশা সাথে সাথে চোখ রাঙিয়ে বলল, কিসব বলছো কাবির? তুমি ছাড়া আমার খেয়াল রাখি বা কে? আমি তো আগের থেকে অন্ধকার ভয় পাই, পরিস্থিতির জন্য আজকে পেয়েছি, তোমার কোনো দোষ নেই এতে। কাবির এবার বিছানায় হাত পা তুলে বসলো। মনের ভেতর ঝড় বইছে। প্রীতিশার বাড়িটা এই বাড়ির থেকে অনেক ভালো ছিল, অন্তত সেখানে মেয়েটাও কষ্ট পেত না। কিন্তু কাবির কি দিতে পারছে? আর যাই হোক, এই পরিবেশ প্রীতিশার উপযোগী নয়। তার ছন্ন ছাড়া জীবনে কিছু গোছানো হয়নি, কিন্তু না, এখন থেকে গোছাতে হবে, অন্তত এই মেয়েটার জন্য। এইসব ভাবনায় এখন কাবিরকে কেমন যেন ভেতরে ভেতরে অস্থির করে দিচ্ছে। কিন্তু শূন্য দৃষ্টি তার এইদিকে তাকিয়ে সে আনমনে বলল, তোমার জন্য একটা বড় বাড়ি বানাইমো আমি। কাবিরের গলায় স্পষ্ট আফসোস টের পেল। তবে প্রীতিশা ঠোঁট প্রশস্ত করে আলতো হাসলো, এই ভেবে যে ভব ঘুরে ছন্ন ছাড়া কাবির জীবনে তার বউয়ের গুরুত্ব প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে। প্রীতিশা একটু এগিয়ে কাবিরের পাশাপাশি উল্টো দিকে ঘুরে বসে। তারপর তার হাত কপাল ঠেকিয়ে বলল, কেন, এই ঘরে কি সমস্যা? আমার তো অসুবিধা হচ্ছে না। তাছাড়া কত কষ্ট করে আমরা দুজন মিলে একটু একটু করে গোছাচ্ছি সব। ইনশাআল্লাহ একদিন একটা সম্পূর্ণ বাড়ি হবে আমাদের। আর তাছাড়া, কাবির পাশ ফিরে তাকিয়ে জানতে চাই, তাছাড়া কি? প্রীতিশা বড্ড আবেগ জড়ানো গলায় কাবিরের চোখে তাকিয়ে বলল, তাছাড়া বাড়ি ওটাকেই বলে যেখানে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে, খুশি থাকে, দুজন মিলে ছোট ছোট খামতি সেখানে অনায়াসে পূরণ করা যায়। জীবনে অনেক দম্পতি গল্প শুনেছি জানো, যাদের মধ্যে ভালোবাসা নেই, বিশ্বাস ভরসা নেই, সম্পর্কে কোনো জটিলতা তাদের নেই, কিন্তু আমাদের দেখো, আল্লাহ কিন্তু আমাদের মধ্যে ভালোবাসার অভাব দেয়নি। তিনি সত্যিকারের ভালোবাসা মিলিয়ে দিয়েছে আমাদের। এই সৌভাগ্য কয়জনের হয়? কাবির মাথা নাড়ে সম্মতিতে। প্রীতিশা এবার আচমকায় আবেগে ফুল পাল্টা মজা শুরু করলো, আর এমনি তো কিসের অভাব আমাদের? আমার কি না খেয়ে আমরা কি না খেয়ে আছি? কালকে ওনা দুজনে চিকেন খেলাম, মানুষের আর কি অভাব থাকতে পারে বলো? মাথার উপর ছাদ নেই, পরার মতো জামা কাপড় নেই, কি নেই কাবির বলো? আজব। কাবির এসে হেসে প্রীতিশাকে কাছে টেনে ওর কপালে সব পেকে ছোঁয়ায়। এরপর মৃদু হেসে বলল, হয়েছে হয়েছে, বুঝছি। যে সংসারে কাবির প্রীতিশার মতো জামাই বউ আছে, সেই সংসারে কিছুর অভাব হইতে পারে না, নেভার। প্রীতিশা মুচকি হেসে এবার কাবিরের দিকে তাকিয়ে অপলক থাকে। কাবির তাকিয়ে থেকে তার বউয়ের দিকে। নিমিষে কিছুক্ষণ সময় এভাবে কাটতেই হঠাৎ প্রীতিশা দুই হাত তুলে বাচ্চাদের মতো করে মেকি সুরে আবদার করলো, এভাবে তাকিয়ে কি দেখছো? জড়িয়ে ধরো আমায়, জড়িয়ে ধরো না কাবির। কাবির আলতো হেসে আর একটা কথা বললো না। প্রীতিশার বুকে এনে জড়িয়ে ধরলো, জোর করে একদম শক্ত করে বন্ধন ভেতরে আবদ্ধ করলো মেয়েটাকে, যেন একটু ফাঁক ফকর দিয়েও বেরিয়ে যেত না পারে। কারণ কাবিরের কাছে প্রীতিশা নিতান্তই বাচ্চা সম। তাই সুযোগ বুঝে জড়িয়ে ধরে গোটা 10 চুমু খেলো মেয়েটার গালে। এরপর প্রীতিশাকে লজ্জা দিতে কাবির বলল, এই প্রীতি, তুমি না দেখা যায় আমার থেকেও বেশি জড়াজড়ি করতে এক্সপার্ট। চুপ করো, তুমি আমাকে এমন বানিয়ে দিয়েছো, না হলে আমি নিতান্তই ভদ্র মেয়ে। দুপুর করে বিকেল হয়েছে, তবে কালকের মতো মেঘলা দিন নয়, আজ দুপুরে কড়া রোদ ছিল। বিকেলটা হতেই রোদ কমে আসছে ধীরে ধীরে। এই পুরো বিকেল ধরে নিজামুদ্দিন ও কায়রা গল্প জুড়ে বসেছে। কায়রা নিজামুদ্দিন নিয়ে সত্যি সত্যি নিজের মেয়ে হয়ে গেছে। কায়রাও শুধু মুখে বাবা ডাকে না, মন থেকে বাবা বলছে, যার দরুন আজ তাদের এত কথা। সোফায় বসে আজ শোয়া হয়ে গল্প করছিল কায়রা। স্ট্রবেরি জুস পাইন ঠোঁটে
চোখ গুজে বেশ মনোযোগ দিয়ে নিজামুদ্দিনের কথা শুনছে সে। এতটা মনোযোগ তো কায়রা নিজের পড়াশোনাতেও দেয়নি। অবশ্য আজকে টপিকটা এমনিতে মনোযোগ দেওয়ার মতো। নিজামুদ্দিনের কাছে কায়রা পৃথের বিষয়ে সব শুনছিল, পিশানের প্রেম কাহিনী, বিয়ে, পরবর্তী জীবন সব শুনছিল সে। শুধু একটা কথাই ভীষণ অবাক হয়েছে কায়রা, যে পিশানের মতো মানুষ প্রেম করলো কিভাবে, আর কিছু না তার মতো কাঠখাট্টো মানুষ লাভ ম্যারেজ করেছিল। যাই হোক, এবার কায়রা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা, পিহার পাপা কত বছর বয়সে বিয়ে করেছিল পৃথা আপনাকে? কারণ পিহার পাপার কত বয়সটা বেশি নয়, আপনি দেখবেন অনেক ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে করতে 30-35 বছর লেগে যায়, যেখানে ওনার বয়স এখন 39 বছর। খুব বেশি নয় তো? নিজামুদ্দিন মৃদু হেসে বলল, ঠিক বলছো, আসলে পিশান আর পৃথা সেম এজ ছিল। ওরা ভার্সিটিতে পড়াকালীন অবস্থায় আমাদের সম্মতি নিয়ে বিয়ে করে ফেলে, আর 1 বছরের মধ্যে পিহা চলে আসে। তাই পিশানের বয়স ধরতে গেলে বেশ কম বয়সে বাবা হয়েছিল পিশান। কারা বিক্ষতের মতো মাথা নেড়ে বলল, বুঝলাম। আচ্ছা, পৃথা আবার বোন এখন কোথায়? নিজামউদ্দিন একটু থমকালেন, তবুও বলেন, প্রিমা অ্যাব্রোডে সেটেল হয়ে গেছে। যদিও ওর ডিভোর্স হয়েছে অনেক বছর, এখন মন থেকে কতটা বদলেছে বা আদৌ শুধরেছে কিনা জানি না। কারণ কারা প্রশ্ন করলো, উনি কেন ভিলেনগিরি করছিলেন পিশান স্যার আর পৃথা আপার মাঝে? এটা কিন্তু ক্লিয়ার করলেন না বাবা। নিজামুদ্দিন ধীর গলায় উত্তর দেয়, প্রিমা পছন্দ করতো পিশানকে, তাই ও চরম চাইনি পিশানের সাথে পৃথার বিয়েটা হোক। আমার বড় মেয়েটা হিংসা করতো প্রিমা, অনেকটাই দুজনের মধ্যে ঝামেলা লাগানোর চেষ্টা করলেও পিশানের বুদ্ধিমত্তার কাছে বারবার হেরেছে। কায়রার রাগ লাগলো প্রিমা নামক মহিলার ওপর। মানুষের সংসার নষ্ট করতে চায় কি আনন্দ পাইয়ে? নিজামুদ্দিন আফসোস করে বলে, এসব অনেক আগের কথা। আমি ওর বাবা, কেমন আছি না আছি সে খোঁজ খবর কোনোদিন রাখেনি ও। দুজনে আমার যমজ সন্তান, অথচ দুজন কতটা আলাদা ছিল। ছেলেটাকে মানুষ করতে পারেনি, কি অভাব বাবা আমি। কায়রা থমকে যায়, সে উঠে গিয়ে নিজামুদ্দিনের সামনে হাঁটু মুড়ে বসে, তারপর আলতো গলায় বলে, আপনি না আমায় আম্মু বলেন, আমিও তো বাবা বলে ডাকি। এগুলো কি নিছকই ডাক, মনে থেকে মানেননি? নিজামুদ্দিন দ্রুত মাথা নেড়ে বলল, না আম্মু, আমি তোমাকে নিছক আম্মু নামে ডাকি না। তোমার মাঝে পৃথার প্রতিচ্ছবি দেখতে পাই আমি। পৃথার পর আমি তোমাকে একমাত্র আম্মু ডেকেছি। আমার মনে হয় এই তো আমার আম্মুটা চোখের সামনে ঘুরছে। কারা ম্লান হাসলো, বলল, পৃথা আপার মতো আমি কখনোই হতে পারবো না, কারণ এত পারফেক্ট মেয়ে আমি নই। দেখেন না কত ঝামেলা করি, ঠিকঠাক গোছাতে পারি না কিছু, উল্টো সব ভেস্তে দিই। এজন্য বিহার পাপা আমাকে পছন্দ করে না। নিজামুদ্দিন কায়রার কথাটা ভুল প্রমাণিত করে কায়রার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, ভুল জানো তুমি। পৃথা মারা যাওয়ার পর প্রিমা বহু চেষ্টা করেছে পিশানকে বিয়ে করতে, কিন্তু সফল হয়নি। আর সেই পিশান তোমাকে নিজে বিয়ে করেছে। এবার বলো তুমি সাধারণ? কায়রা অবাক হলো। এর উত্তর জানা নেই কায়রার। কি জানি কোনটা সঠিক কায়রা বুঝতে পারে না। তবে নিজামুদ্দিন ভুল কিছু বলেনি, বিয়ের জোর পিশা নিয়েছিল। না হলে এই লোককে বিয়ে করার কায়রার স্বপ্নাতীত। সন্ধ্যার আগে পিশান গটগট পায়ে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুমে বসে থাকা নিজামুদ্দিনে হাসি মুখে সালাম জানায়। তারপর পিশান নিজামুদ্দিনের পাশে বসে টুকটাক সারাদিনের আলাপচারিতা সারে। তখন কায়রা বাচ্চাদের রুমে ছিল। হুট করে পিশান কায়রার চিৎকার শুনতে পায়। নিজামুদ্দিন ভয় পেয়ে যায়। পিশান আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় পিহার রুমের দিকে। গিয়ে দেখে ঘরে কেউ নেই। বারান্দায় পিহাকে দেখতে পেয়ে সেখানে গিয়ে দেখে কায়রা নিচে বসে আছে। ভ্রু কুচকে যায় তারপরে চোখে পড়ে বারান্দায় ঝোলানো ফুলের টবগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এইভাবে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় পিশান। কপালে কুচকায় তার। পিশান যে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে তখনই কেউ খেয়াল করেনি। বিভান মাথা চাপড়ে কায়রাকে বলল, উফ আন্টি, একটু দেখে কাজ করবা তো? কায়রা কাঁদো কাঁদো গলায় বলল, আমি কি করে জানবো ওইখানে বিড়াল লাফ দেবে? আচমকা আসায় ভয় পেয়ে গেছিলাম আমি। উফ আমার পা। পিহা এবার ভয়ে চড়ানো গলায় বলে, পায়ে আবার কি হলো? চমকে গেছে, সরি মুচকে গেছে নাকি আন্টি? কায়রা কাঁদতে ঝাঁকিয়ে ধরা গলায় বলল, জানি না, কিন্তু ব্যথা লাগছে। এক পা তো খুঁজছি, এবার আরেকটা ভেঙে লুলা হয়ে বসে থাকতে হবে দেখা যায়।
পেছন থেকে পিশান কাট গলায় ধমকে বলল, হোয়াট দ্য হেল? লুলা হওয়ার সব বন্দোবস্ত নিজেই করছো, এখন আফসোস করে লাভ কি? মানুষ কবে হবে তুমি, ইডিয়েট? পিশানের গলা পেয়ে তিনজন একসাথে ঘুরে তাকায়। কায়রা মাথা নিচু করে নেয় তার বেপরোয়া আচরণের জন্য। এবার পিশান স্থির ভঙ্গিতে শার্টের হাতা গোটাতে এগিয়ে আসছে। তা দেখে কায়রা মনে মনে ভাবে, মারবে নাকি এবার? এমন ভাবনার মাঝে কোনো মূর্তিভাস ছাড়াই পিশান কায়রাকে এক ছটকায় পাজা কোলে তুলে নেয়। আচমকা এমন ঘটনায় কায়রার চোখ বিস্মিত হয়ে ওঠে। নিজের ভারসাম্য সামলাতে না পেরে সে স্বতঃস্ফূর্ত ভাবে দুই হাত পিছনের গলা ঝুলিয়ে ধরে। তার দৃষ্টি আটকে থাকে পিছনের মুখে। চোখ বড় বড় করে পিছনে পানি তাকায় সে। বাচ্চারাও তখন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে সেই দৃশ্য। আর পিহা তো লজ্জায় মাথা নিচু করে ফেলে। ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে তার। পিশান কোনো কথা না বলে কায়রাকে নিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। তখন পিশান কায়রাকে নিয়ে ঘরে ঢুকে সোজা বিছানায় বসিয়ে দেয়। কায়রার পাশে পায়ের কাছে নীরবে বসে পিশান। কোনো দ্বিধা না করে সে হাত বাড়িয়ে কায়রার পায়ের দিকে মুচকানো পা ঠিক করার উদ্দেশ্যে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কায়রা আটকে ওঠে, পা সরিয়ে নেয় তাড়াহুড়ি করে। বিস্ময় তার অস্বস্তি মিশলে কাপা গলায় বলে ওঠে, কি করছেন? পিছনের কপালে ভাঁজ পড়ে সামান্য। বিরক্তি আসে তার, তবে কোনো উত্তর না দিয়ে সে এবার খানিকটা জেদ করে কায়রার পা আবার নিচের দিকে টেনে নেয়। ধীরে কিন্তু দৃঢ়ভাবে আচমকা এক পাশে বাঁকিয়ে দেয়। হঠাৎ সেই টানে কায়রার মুখ ফসকে বেরিয়ে আসে এক আর্তনাদ, আহ! কিন্তু পরের মুহূর্তে কায়রা থেমে যায়। চোখের পাতা কেঁপে ওঠে। দৃষ্টি স্থির হয়ে আছে নিজের পায়ের ওপর। আশ্চর্য, ব্যথা নেই, কোথায় গেল? কায়রা গোল গোল দৃষ্টিতে তাকালে পিছন উঠে দাঁড়িয়ে কায়রার মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলে, ঠিক হয়েছে পা, এবার হাঁটতে পারবে। এই বলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় পিশান। বাইরে থেকে আসার পর ফ্রেশ হওয়া হয়নি। পিশান চলে গেলে কায়রা উঠে দাঁড়িয়ে সত্যি সত্যি হাঁটার চেষ্টা করে। আশ্চর্যভাবে হাঁটতেও পারছে, অথচ একটুও লাগে না পায়ে ব্যথা। পিশান স্যার কি ম্যাজিক জানে নাকি ভেবে মুচকি হাসলো কায়রা। পর মুহূর্তে নিচতলা থেকে হঠাৎ করেই ভেসে আসে দরজার একটা খটখট শব্দ, যেন খুব অধৈর্য আর অস্থির হয়ে শব্দ করছে কেউ। বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না দেখে শেষমেশ কায়রা উঠে দাঁড়ায়। সে ঘর থেকে বেরিয়ে এগিয়ে যায় দরজার দিকে। তৎক্ষণাৎ আওয়াজটা আরো জোরালো হয়ে ওঠে। ভ্রু কুচকে বিরক্ত স্বরে বলে উঠল সে, আসছি, দরজা ভেঙে ফেলবেন নাকি? দ্রুত পায়ে গিয়ে দরজা খুলতে কায়রা মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। বিস্ময়িত চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। দৃষ্টি আটকে যায় সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার উপর। মেয়েটা অদ্ভুত এক আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে যাচ্ছে তার। পরনে ক্যাজুয়াল ফরেন ড্রেস। এই মুখ চিনতে একটু অসুবিধা হয়নি কায়রার, কিন্তু এখানে মেয়েটাকে দেখে অবাক হচ্ছে। একটু এগিয়ে এসে মেয়েটা নিচের হাত বাড়িয়ে দেয় কায়রার দিকে। হাসিটা আরো স্পষ্ট হলো। হাই, আমি প্রিমা। তুমি নিশ্চয়ই পিশানের ওয়াইফ, রাইট? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সেটা আমাকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের এইটুকুনি ভালোবাসাই আমার দরকার।